আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক অধ্যায় বিশ্লেষণের রসায়ন ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা এখানে যে কাজটা করব, তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে অর্থাৎ পি, সি, এম, বি, এইচ, এম, এগুলোর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন অংশগুলো তোমাকে মাস্ট পড়তে হবে এবং সেটার সাথে একটা প্র্যাকটিস পিডিএফ সহ প্রোভাইড করব। অর্থাৎ তুমি এই ভিডিওর ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে আমরা এই টোটাল ক্লাসটার মধ্যে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটার পুরো প্র্যাকটিস শিটটা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, সো নবম দশম শ্রেণীতে এখন যে মানুষজনগুলো রয়েছে তার মধ্যে আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচের মানুষজনই তোমরা বেশি। 27 এবং 28 ব্যাচের মানুষজন, 27 ব্যাচের তো জাস্ট আর কিছুদিন পরে সে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চলেছে। তাই তার যে অধ্যায়গুলো বাকি আছে সে অধ্যায়গুলোর ভিতর থেকে কোন অংশ থিওরি পড়বে, তারপরে সে সিকিউ কোনটুকু প্র্যাকটিস করতে হবে, এসকিউ কী কী আসতে পারে এবং এমসিকিউ সেখান থেকে কী কী হতে পারে, এ টু জেড এটার একটা প্রপার বিশ্লেষণ এই সিরিজটার ভিতরে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তুমি ইনশাল্লাহ এই টোটাল বিশ্লেষণটা পাবা আমাদের কাছ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে সাথে একটা প্র্যাকটিস পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, যেখান থেকে তুমি তোমার বেস্ট প্রিপারেশনটুকু নিতে পারো। তো আমরা আজকে রসায়নের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় 1। একেবারে খুবই মজাদার, খুবই ছোট্ট, খুবই অল্প একটা অধ্যায়। এটা থেকে মেইনলি যে জায়গা থেকে কোয়েশ্চেনারিজ হয় সেটা হচ্ছে ক খ টাইপের কোয়েশ্চেনারিজগুলো হয়, এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো হয় এবং ম্যাক্স এখান থেকে একটা সিকিউ আসতে পারে, এসকিউ আসতে পারে, বাট এখান থেকে সোল একটা সিকিউ কোয়েশ্চেন আসার চান্সেস অনেক কম। আমি বলেই দিলাম যেখান থেকে মেইনলি আসবে সিকিউ সেটাও আমি বলে দিব। ওকে, চলো তাহলে শুরু করা যাক আমাদের রসায়নের ধারণা এই অধ্যায়টা। কি কি পড়বো, কিভাবে পড়বো, এ টু জেড আমরা শেখার চেষ্টা করি। ওকে, সো চলো আমি যদি তোমাকে নিয়ে যাই, প্রথমে আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ রসায়নের ধারণা এই অধ্যায়টার ভিতরে। দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পিডিএফটার মধ্যেও তুমি পাবা আমাদের হালকা শ্রেণী স্কুলের প্রথম অধ্যায় রসায়নের ধারণা কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এখানে থিওরির মধ্যে শুরুতেই যে অংশটুকু দেওয়া, আমি যে অংশটুকু না আলোচনা করলেই না, সেটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল। এবং হ্যাজার্ড সিম্বলের ভিতরে হ্যাজার্ড সিম্বল যে সকল সিম্বলগুলো নিয়ে তোমাকে একটু শিখতে হবে। তুমি হিস্ট্রিটা পড়তে পারো, এটা তো আমরা ক্লাসের ভিতরেই দিছি, এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস আমার চ্যানেলের ভিতরেই আছে, ইউটিউব চ্যানেলে গেলেই তুমি পাবা। আচ্ছা, হিস্ট্রিটাও পড়তে পারো, ইতিহাস, তারপরে হ্যাজার্ড সিম্বল, তারপরে যে গবেষণার যে 6টা ধাপ রয়েছে সে 6টি ধাপ, এইটাই হচ্ছে এখানকার মেইন ইম্পর্টেন্ট জিনিস এবং ধাপগুলা সিকোয়েন্সে পড়তে হবে যেন কোনটা কততম ধাপ সেটাও আমাদের মনে থাকে। ক্লিয়ার? চলো প্রথমে আমরা একটু হ্যাজার্ড সিম্বলগুলো সম্পর্কে দেখে ফেলি। হ্যাজার্ড সিম্বল সম্পর্কে পড়তে গেলে প্রথমেই যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে উদাহরণ, মানে ওটার মিনিং। হ্যাঁ, অর্থাৎ যেটাকে বলবো হচ্ছে যে ওটার মানেটা কি বোঝায় সেটা আমাদেরকে শিখতে হবে। মানে জানার পরে লাগবে হচ্ছে আমার ভাই উদাহরণ যে এই সিম্বলের উদাহরণ কোন কেমিক্যাল, এইটুকু আমাদের জানা লাগবে। এবং এখানে তোমাকে আসলে দেখাই দেওয়া হবে যে টপিক ভিত্তিক সাজেশনগুলো। এখানে যেমন একটা টপিক দেওয়া আছে রসায়নের ব্যবহারিক কাজের প্রয়োজনীয়তা সতর্কতা অবলম্বন, এখান থেকে সিকিউ কোয়েশ্চেন আসছে, বুঝছো, বরিশাল বোর্ডে আসা কোয়েশ্চেন। চলো আমি যদি একটু ভেতরে তোমাকে দেখাই, এই যে হ্যাজার্ড সিম্বলের ভিতরে এই যে সিম্বলটা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থের সিম্বলের মধ্যে দেখো উদাহরণ হিসেবে কি দেওয়া, টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এটা খুবই ফেমাস একটা এমসিকিউ কোয়েশ্চেন, প্রায় চলে আসে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনের মধ্যে, এবং 3টে অপশনে থাকে, 3টাই হয় হচ্ছে উত্তর। ক্লিয়ার? ওকে, এই যে অগ্নির যে চিহ্নটা, এই অগ্নির চিহ্নটা হয় 2 রকমের, একটা হচ্ছে একটা সার্কেলের উপরে আগুনের সাইন, আর একটা হচ্ছে আগুনের মধ্যে আগুনের সাইন। এমন সার্কেলের উপরে আগুনের সাইন যেটা, সেটা বোঝায় হচ্ছে জারণ, হ্যাঁ, জারক পদার্থ। আর যেটা আগুনের মধ্যে আগুনের সাইন বোঝায় সেটা বোঝায় হচ্ছে ফ্লেমেবল, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কে? অ্যালকোহল, ইথার। মাথায় থাকবে তো জিনিসগুলো। নরমুণ্ডির যে সাইনটা, এটা বোঝায় হচ্ছে ভাই বিষাক্ত পদার্থ বা টক্সিক। এগুলোর মধ্যে আছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এটা সবাই হচ্ছে বিষাক্ত পদার্থ বা টক্সিক। ইফেক্ট তোমার অতটাও বেশি জরুরি না, বাট একবার রিডিং দিতেই পারো তুমি। ওকে, ক্রস দিয়ে যেটা বোঝায় উত্তেজক পদার্থ, বুঝছো? ক্রস দিয়ে 2টা সাইন হয়, ক্রস দিয়ে একটা হয় হচ্ছে আই, হ্যাঁ, ওটা হয় হচ্ছে ইরিট্যান্ট বা উত্তেজক পদার্থ, আর একটা ক্রস দিয়ে হয় হচ্ছে ভাই এন, এটা হচ্ছে ক্ষতিকারক পদার্থ। আচ্ছা যাই হোক, দেখো উত্তেজক পদার্থ যেটা বোঝাচ্ছে যেটা সিমেন্ট ডাস্ট, ক্ষার, লঘু অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, এগুলা। ট্রিফয়েল সাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় কোয়েশ্চেন চলে আসে। এটা 1946 সালে সর্বপ্রথম ইউএসএতে ব্যবহার করা হয়, এর সালটাও জরুরি। হ্যাঁ, এবং এটা দিয়ে বোঝা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য, তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, রেডিয়াম, এরা। ওকে, তারপরে এটা পরিবেশের জন্য ক্ষতিকর, লেড, মার্কারি, আমাদের যে স্ট্রং ধাতু রয়েছে সেগুলোর কথা বলতে, সেটা হচ্ছে ক্ষয়কারী বা কোরোসিভ, এটা হচ্ছে স্ট্রং ক্ষার, স্ট্রং বেজ, ওরা সব। এটা হচ্ছে শ্বাসক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি করতে পারে এরকম কিছু, সেগুলোর মধ্যে রয়েছে বেনজিন, টলুইন, জাইলিন, এদের কথা, বেনজিন, টলুইন, জাইলিন। ওকে, এরপরে দেখো একেবারে টপিক ভিত্তিক বোর্ড কোয়েশ্চেন দেওয়া। টপিক 1, রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, ওই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো। নিচে সাংকেতিক চিহ্নটি কি প্রবেশ করে, এটা কি বিস্ফোরক পদার্থ না? এটা যেমন একটা এমসিকিউ দেওয়া, সাথে সাথে এটার উত্তরটাও দেওয়া।
এটার উত্তর দেওয়া দেখো বিস্ফোরক পদার্থ। কোনটি বিস্ফোরক পদার্থ? আমরা তো মাত্রই পড়লাম আমাদের বিস্ফোরক পদার্থ কে কে ছিল। ছিল হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন ছিল আমাদের, তারপরে হচ্ছে টিএনটি ছিল এবং হচ্ছে জৈব পারক্সাইড ছিল। তো নাইট্রোগ্লিসারিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখছো জৈব পারক্সাইড কি ধরনের বিস্ফোরক পদার্থ? দেখো কোশ্চেনারিজগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এবং প্রত্যেকটা কোশ্চেনে সালও যুক্ত করে দেওয়া। সো তোমাকে এইটা ধরে 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 তখন প্র্যাকটিস করতে হবে। নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে কোনটা থাকবে? বিস্ফোরক পদার্থের সাইন থাকবে যে ঘ। ওকে, আবার যদি আমি আসি এই যে এই সাইনটার ক্ষেত্রে কোন পদার্থ ব্যবহৃত হয়? মাত্রই পড়লাম না, সিমেন্ট ডাস্ট, তারপরে হচ্ছে লৌহ, ক্ষার, অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, ওগুলা এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ বা ইরিট্যান্ট। তো এই যে সিমেন্ট ডাস্টের এখানে সঠিক উত্তর দেওয়া। ওকে, এরপরে যদি আসো নিচের কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড। একটা বোতলের গায়ে এই রকম একটা সাইনটা খুব বোঝা যাচ্ছে না, বাট এটা নরমুন্ডি সাইনটা, হ্যাঁ তুমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছ, বাট নরমুন্ডি সাইনটা দেখা যাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? এটা বিষাক্ত পদার্থ। তো বিষাক্ত পদার্থ কি ভাই? যে ক্লোরোবেনজিন, এ হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। ওকে, পরেরটাতে যদি নিচের কোনটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? ওই যে আমি বললাম, কিন্তু এটা কিন্তু উপরে ছিল না। ফ্লেম বা আমাদের অগ্নিশিখা দুই ধরনের আছে। একটা হচ্ছে যে আগুনের মধ্যে অগ্নিশিখা, আর একটা হচ্ছে আমাদের বৃত্তাকার রিংয়ের মধ্যে অগ্নিশিখা। বৃত্তাকার রিংয়ের মধ্যে অগ্নিশিখা যেটা, সেটা হচ্ছে আমাদের জারক পদার্থ, যেমন ক্লোরিন গ্যাস। এই যে দেখো বৃত্তাকার রিংয়ের ভিতরে, যে দেখো তো এই সাইনটা। ওকে, জারক গ্যাস নির্দেশ করে বৃত্তের উপর আগুনের শিখা, এমন বুঝাইতে পারছি। তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করবে কোনটা? ট্রিফয়েল সাইন, 2 নাম্বারটা। মানে তোমাকে যেমন কোশ্চেন দেওয়া সেটার উত্তর দেওয়া আছে, তোমাকে ভালো মতন প্র্যাকটিস করে যেতে হবে আগে। ওকে, আমরা যদি এরপরে যাই এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে যে সিকিউ পোর্শনগুলো আসতে পারে, দেখো মানে পসিবল, চান্সেস কম বাট পসিবল সিকিউ আসতে পারে। দেখো এটা যেমন অ্যাপ্রন, এটা হচ্ছে একটা গগলস, আর এটা হচ্ছে একটা মাস্ক। তো এগুলার প্রত্যেকের ভিতরে তোমাকে বলবে যে ল্যাবরেটরিতে এ আর বি, দেখো এখানে বলতেছে এ ও বি এর ব্যবহার আবশ্যক কেন ব্যাখ্যা করো। অ্যাপ্রন কেন পড়তে হবে? শরীর বা শরীরের ত্বককে আমরা বিভিন্ন পদার্থের এক্সপোজার থেকে বাঁচানোর জন্য, যদি এক লাইনে বলতে চাই, তারপরে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করবো কেন সুতি অ্যাপ্রনই পড়ি, কেন হচ্ছে সিনথেটিকটা পড়ি না, তার হাওয়া চলাচল থেকে শুরু করে পুড়ে গেলে যেন হচ্ছে যে আসলে মানে এটা কোল্যাপস না করে, এই ধরনের জন্য। তারপরে গগলস কেন? কারণ চোখ আমাকে রক্ষা করতে হবে তরল থেকে, গ্যাস থেকে, তারপরে কঠিন থেকে তো অবশ্যই, বিস্ফোরক পদার্থ থেকে তো অবশ্যই। লেন্স ব্যবহার করা যাবে না, তার বদলে আমরা ব্যবহার করবো কি? গগলস, সেফটি গগলস। ওকে, দেখুন এখানে বলে দিছে উদ্দীপকের এ হচ্ছে অ্যাপ্রন আর বি হচ্ছে সেফটি গগলস। ল্যাবরেটরিতে অ্যাপ্রন ও সেফটি গগলস ব্যবহারের আবশ্যকতা। রিডিং পড়বা, উত্তর লিখতে পারবা, এগুলা বুঝছো। তারপরে ঘ নাম্বারে যেটা বলছিল বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ওই করোনার সময় সি এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ছিল না। মাস্ক কেন? এটা হচ্ছে KN95 যে মাস্কগুলা, ওই মাস্কগুলা সম্পর্কে তুমি যদি জানো তাহলে জানবা এটা বেসিক্যালি তার পোর সাইজের কথা বলে। KN95 মানে হচ্ছে 95 মাইক্রোমিটার। ওই 95 মাইক্রোমিটারের বড় যে সকল পদার্থ আছে, এলিমেন্ট আছে, ডাস্ট আছে, যাই থাকুক না কেন, সেটা ওই পোর সাইজ ভেদ করে আসতে পারে না, তার থেকে ছোটোগুলা ভেদ করতে পারে। তো 95 মাইক্রোমিটার অনেক ছোটো ভ্যা, বুঝছো। তো মাস্ক ব্যবহার করলে আমাদের শরীরে ওই যে বাইরে থেকে বা আরেকজনের মাধ্যম থেকে ছড়ানো জীবাণুগুলোর চান্সেসটা হচ্ছে কম। ঠিক আছে, সি মাস্ক এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিচের কথা বলা হচ্ছে। এই যে রিডিং পড়বা হয়ে যাবে। এগেন তারপরে আসছে হচ্ছে এমসিকিউ পার্টের মধ্যে আবার এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু আসলে কোনটি? এই প্রথম ব্যবহৃত ধাতু নিয়ে একটু ঝামেলা আছে, এটা ক্লাসের ভিতরেও বলছিলাম আমি। এটা আগের বইয়ে লেখা ছিল হচ্ছে ভাই স্বর্ণ, তাই এখনো আমরা স্বর্ণ এই জিনিসটাকেই রাখছি। বাট বাট তোমার রিসেন্ট তোমাদের বইয়ের মধ্যে আছে হচ্ছে ভাই কপার। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি কপারই দিবা, যেহেতু রিসেন্ট বইয়ে আছে হচ্ছে কপার। ওকে, তার মানে রাইট শব্দটা কি আসলে? তামা বা তাম্র। ওকে, কপার ও টিন গলিয়ে তৈরি সংকর ধাতু, একটা হচ্ছে ব্রাস আর একটা হচ্ছে ব্রোঞ্জ। তো কপার আর টিন গলিয়ে কি তৈরি করা হয় বলো তো? ব্রোঞ্জ বা পিতল। কপারের সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? মাত্রই তো পড়লাম, টিন, এসএন। এই যে টিন, এগুলা তোমাকে ডিরেক্ট দিয়ে থাকবে একেবারে। কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়? ব্রোঞ্জ। এটা মানে বইয়ের কোয়েশ্চেন ডিরেক্ট। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে আসছে? আলকেমি শব্দটা আসছে হচ্ছে এখানে ডিরেক্টের ভিতরে, এখানে একেবারে এত বড় ভুল বলছে, ইংরেজি না ভাই, এটা অবভিয়াসলি আরবি ভাষা থেকে, আলকেমি। ওকে, তারপরে আধুনিক সভ্যতায় আধুনিক রসায়নের জনককে? এটা দুইটা মজার কোশ্চিন। এক হচ্ছে রসায়নের জনককে, রসায়নের জনক বললে অথবা প্রাচীন রসায়নের জনক বললে আসবে হচ্ছে জাবির ইবনে হাইয়ান। আর যদি আধুনিক শব্দটা উল্লেখ থাকে তাহলে ওই জায়গাতে হয়ে যাবে হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যান্টনি ল্যাভেশিয়া। ওকে, আচ্ছা, কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে, সাকসেনিক অ্যাসিড থাকে। দেখো সাকসেনিক অ্যাসিড রাইট অ্যান্সার। কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? দধি বা দই যেটা, সেখানে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে সেটা নির্গত হয়। কেরোসিন ও মোমের মূল উপাদান কি? হাইড্রোকার্বন। মানে এগুলাতে ডিরেক্ট তোমাকে কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন কই থেকে আসা? তোমার এই চ্যাপ্টারের, এবং প্রত্যেকটাই বোর্ড কোশ্চেন আসা।
অর্থাৎ এই জিনিসটা তোমাকে এই ডিফল্টে যে কয়টা কোশ্চেন দেওয়া আছে খুব ভালো মতন প্র্যাকটিস করতে হবে। এখানে যেমন এসকিউ কোশ্চেন দেখো, ব্রোঞ্জ একটি সংকর ধাতু ব্যাখ্যা করো। কপার আর টিন থেকে বানানো হয়, দুইটাকে মিক্স করে যেহেতু বানানো হয় তার এটাকে সংকর ধাতু। অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলী অ্যাসিডিটি কিভাবে নিরাময় করে? পাকস্থলীতে যখন আমাদের খাবারের অনিয়ম হয়, তেল ভাজা পোড়া আমরা বেশি পরিমাণে খাই, তখন আমাদের সেখানে কি হয় আসলে অতিরিক্ত HCl নিঃসৃত হয়। তো ওই অতিরিক্ত HClকে প্রশমিত, সেটার জন্য আমাদের বুক জ্বালা পোড়াও করে এবং এটাকে অ্যাসিডিটি প্রবলেম বলে। তো সেটাকে নিরাময় করার জন্য আমরা কি ইউজ করি? মেইনলি অ্যান্টাসিড। অ্যান্টাসিড ওষুধের ভিতরে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে লবণ ক্ষার মানে অম্ল ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দিচ্ছে, লবণ পানি উৎপন্ন করছে। এভাবে আসলে সেটা করে। চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, অবশ্যই করি। এই যে চাষাবাদের জন্য নাইট্রোজেনাস সার সরবরাহ করা, যেমন ইউরিয়া, তারপরে হচ্ছে অম্ল বেশি হয়ে গেলে চুন অ্যাপ্লাই করা, চুন বেশি হয়ে গেলে বা ক্ষারীয় বেশি হয়ে গেলে সেখানে আমরা টিএসপি অ্যাপ্লাই করি, ডিএসপি অ্যাপ্লাই করি, এই যে সারগুলা। তাহলে অবশ্যই আমরা সেটার জন্য কি চাষাবাদ বা খাদ্যের জন্য কি রসায়নের উপর নির্ভর হচ্ছি না? অবশ্যই, ওই জিনিসটা ব্যাখ্যা করা। ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের প্রভাব, সেম কথা বলে দিলাম। উদ্ভিদের খাদ্য উৎপাদনে রসায়নের সাথে সম্পর্ক কি? খাদ্য উৎপাদনের উদ্ভিদের ওই যে আমরা যে সালোক সংশ্লেষণে যে বিক্রিয়াটাও ঘটাই ক্লোরোফিল আর আলোর উপস্থিতিতে, কি করে যে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন করে, গ্লুকোজ। এটা সালোক সংশ্লেষণ মূলত দিছে। অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন থাকবে? দাহ্য পদার্থেরটা চিহ্ন থাকবে, মানে এটা আগুনে কি হবে, একেবারে জ্বলে উঠবে এমন। তারপরে আবার বেশ কিছু এমসিকিউ যুক্ত করে দেওয়া আছে এই ওভারঅল চ্যাপ্টারের। এই সাইনটা কি? ত্রিফয়েল সাইন, বুঝছো? ত্বকে লাগলে ক্ষতি সৃষ্টি করবে কোনটা? এখানে তোমাকে মনে হতে পারে এই এমসিকিউগুলো তোমার প্র্যাকটিসের জন্য, তুমি যেন নিজে প্র্যাকটিস করতে পারো, বুঝছো? ওখানে দেওয়া আছে। তারপরে বেশ কিছু সিকিউ দিয়ে দেওয়া আছে, যেমন এটা দেখো রাজুক উত্তরা মডেল কলেজের সিকিউ। সাইন দেওয়া আছে, ওই সাইনের ব্যাখ্যা করতে ক ও খ সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি ও সাবধানতা লিখতে হবে। উদ্দীপকের গ পদার্থের তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করো। যদিও এটা ঘটা দেখো ভাইয়া, এটা কিন্তু এই চ্যাপ্টারের না, দ্বিতীয় চ্যাপ্টার থেকে, বুঝছো? বরফের টুকরা দিছে, বরফের টুকরাকে তাপ দেওয়ার যে লেখচিত্রটা, বরফ থেকে বরফ তরল থাকবে, তারপরে হচ্ছে বরফ থেকে পানি হবে, তারপরে পানি জলীয় বাষ্প থাকবে, তারপরে হচ্ছে জলীয় বাষ্প থাকবে, ওই স্পেসগুলোর কথা বলতেছে। ওকে, তারপরে দেখো গবেষণার প্রসেসটা বলে দিছে যে আমরা বিষয়বস্তু নির্ধারণ করব, তারপরে পরীক্ষা প্রণালী নির্ধারণ করব, আর ABC এক একটা স্টেপগুলোকে বাদ দিয়ে রাখছে, ওই স্টেপগুলো তোমাকে আলোচনা করতে হবে। এটা ক্যাডেট কলেজের আসা কোশ্চেন। তো তুমি এই ওভারঅল চ্যাপ্টারটা পড়লে, থিওরি পড়লে, এরপরে জাস্ট এখানে এসে এই জিনিসগুলোকে সলভ করলে মোর দ্যান এনাফ। দেখো এরপরে চলে আসে হচ্ছে সিকিউ পার্ট, এসকিউ পার্টে এখানে অলরেডি তো ওখানে বেশ কিছু কোশ্চেন ছিল, এখানে বেশ কিছু কোশ্চেন অ্যাড করে দিছে। এটা হচ্ছে তোমার সোল বা নিজের প্র্যাকটিস করার জন্য, বুঝছো? ফুল চ্যাপ্টার কিন্তু তোমার সাম আপ করে ফেলা হলো লিটারেলি। এবং এই PDF কন্টেন্টটা অবভিয়াসলি তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে খুঁজে পেয়ে যাবা। ডিরেক্ট এটাকেই তুমি তোমার ফোন থেকে পড়তে পারো, বাট আমি পার্সোনালি প্রেফার করবো প্রিন্ট করে পড়তে। প্রিন্ট করে পড়লে তোমার জন্য যেটা হবে, ডিস্ট্র্যাকশন কম হবে। তুমি সব থেকে বেশি ডিস্ট্র্যাক্টেড হও ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এটা দিয়ে আবার পড়াশোনাও করো ওখানে। এটার একটা সমাধান হতে পারে কিন্তু আমাদের হালকেনস্টাইন অ্যাপ। যদি অ্যাপের মধ্যে পড়াশোনা করো, একেবারে ক্লাস ডাউনলোড করে পড়তে পারবা, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। বুঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি। সো এটার ফুল PDFটা তুমি পেয়ে যাবা হচ্ছে যে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে। ফুল প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টার নিয়ে যারা ঝটপট একটা রিভিউ করতে চাচ্ছ, কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো, ইনশাল্লাহ এখান থেকে পড়লেও তুমি এটার 80% প্লাস মানে কোশ্চিনারিজ তুমি তোমার কোশ্চিনের মধ্যে পেয়ে যাবা এবং সেটা তুমি উত্তর করে আসতে পারবা। ওকে, ঠিক এরকমভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, অর্থাৎ রসায়নের 12টা চ্যাপ্টারের মধ্যে ইনশাল্লাহ তুমি আমাকেই উপস্থিত পাবা, এবং অন্যান্য যে সকল চ্যাপ্টার রয়েছে সাবজেক্টের, পিসি মানে ফিজিক্স, তারপরে হচ্ছে বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ওগুলাতে সেই সাবজেক্টের ভাইয়ারা ইনশাল্লাহ তোমাকে এসে ডিরাইভ করবে বা বুঝাই দিবেন। তো আশা করি এই ফুল সিরিজটা নবম দশম শ্রেণীর জন্য বেঞ্চমার্ক হয়ে থাকবে, অনেক বেশি উপকারে লাগবে। এবং তোমরা এখান থেকে উপকৃত হইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। ভিডিওটা পছন্দ হলে, ভালো লাগলে মাস্ট বি একটা লাইক দিও এবং একটা কমেন্ট করো, এটা আমাদের অনেক বেশি উৎসাহ যোগায়। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।